আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। পুরুষ আরও যতই সুদর্শন, হ্যান্ডসাম, লুকিং লাইক আ বিউটিফুল হোক না কেন, বিয়ের দিন ওই আবুল মার্কাই দেখায়। এমনটা কেন হয় সে বেড়া মানুষই ভালো করতে পারবে। তো যাই হোক, আমার প্রাণ প্রিয় বান্ধবীর বিয়ে আগামী শুক্রবার। 8 জন বান্ধবী মিলে প্ল্যানিং করছি কিভাবে কি করব। ইতিমধ্যে বান্ধবীর হবু জামাইয়ের ছবি দেখা হয়ে গিয়েছে, এক দফা গুণ কীর্তন করাও হয়ে গেছে। বান্ধবী আমার মহা খুশি, খুশি হবেই বা না কেন, এত সুন্দর জামাই বলে কথা। আমরাও মহা খুশি না হই অন্তত এটা ভেবে তো খুশি যে বান্ধবীর বিয়েটা এবার তো খাওয়া যাবে। আমরা মহা খুশি হতে পারিনি বলে আবার ভেবে নিয়েন না যে জ্বলে পড়ে যাচ্ছি। বিয়ে যেহেতু বান্ধবীর, তাই তার মহা খুশি হওয়াই উচিত, আমাদের না। সো যাই হোক, একটু পাকটামি করে ফেললাম আর কি, ডোন্ট মাইন্ড প্লিজ। 8 জন, আমি, মিনু, আনিকা, জয়া, শম্পা, সাবিনা, রেহানা, তামান্না, আমরা 8 জন বান্ধবী গিয়ে উপস্থিত হলাম বান্ধবীর বিয়ের বাড়িতে। হলুদের দিন বিয়ে মেলা আয়োজন করেছে বান্ধবীর বাপ, কিন্তু প্রতিবেশীগঞ্জ সেই মেলা আয়োজনের চেয়ে বেশি মনে করছে আমাদেরকে। ড্যাব ড্যাব করে চোখ বের করে তাকিয়ে আছে আমাদের দিকে। শম্পা আমার চিমটি মাইরা জিজ্ঞেস করলো, এই ঋতু, এই বেটি এমনি তাকে আছে কেন আমাদের দিকে? তোরে পছন্দ হয়েছে মনে হয় ওই বেড়ির পোলার লাইগা। সব কয়টা আমার কথা শুনে হাসা শুরু করলো। এদিকে 8 জন মাইয়া মানুষের হাসির আওয়াজে আশেপাশের মহিলাগঞ্জ ভ্যাবাচাকা খেয়ে বসলো। আমি একটু ভালো মাইয়া সেজে গেলাম তাৎক্ষণিক। সবাইকে ধমকে সুরে চুপ করতে বললাম। এই সবাই চুপ থাক, ফাজলামো করিস না তো একদম, শয়তানের কাজিনরা। এত ফাজলামো করলে পরে দেখা যাইব তোগো সব কয়টারে চিরকুমারী হইয়া মারা যাইতে হইব। আনিকা আমার কথায় ফোড়ন কেটে বলল, এহে আসছে, আমাদের বিয়া হইব না কেন? আমরা কি দেখতে কম সুন্দর নাকি? আমি দাঁত কেলিয়ে বললাম, তোগো সুন্দর ধুয়ে পানি খেবো মাইনছে। ওই যে বেডিগঞ্জ দেখ কেমনে তাকায় আছে তোদের দিকে। তোরা যে ফাজলামো করতেছিস, পরে দেখা যাবো বেডি তাদের বিয়ায় কোট নামি করে দিব, বিয়া আর কপালেই জুটবো না। সবাই এক দফা হেসে নিলাম। বিয়ের কনে বান্ধবী ললিতা মানে লতা আমাদেরকে নিজের রুমে এনে সেট করলেন যেন আমরা শান্তিমতো আড্ডা দিতে পারি। আমি লতাকে ডেকে বললাম, এই ললিতা একটু পানি খাও না প্লিজ। ও মা গো, ললিতা তো আমার কথা একদম তেলে বেগুনে জ্বলে উঠে বলল, দেখ একটু, আজ বাদে কাল আমার বিয়ে, তুই এসব নামে আমারে ডাকবি না। আমার জামাই শুনলে কি মনে করবে বলতো? লতার কথা শুনে সবাই হু হা করে চিৎকার করে উঠল। জয়া বলে উঠল, আরে বেচারি, এখনই জামাইকে নিয়ে কত চিন্তা। দেখিস তো জামাইও না তোকে ললিতা বলেই ডাকে। জয়ার কথা শুনে আমাদের হাসি যেন আর থামছেই না। সন্ধ্যায় সবাই লতাকে নিয়ে ব্যস্ত হলাম সাজানোর জন্য। লতার ইচ্ছে ছিল বিয়েতে পার্লারে সাজবে, কিন্তু আমরা তো নাছোড়বান্দা। আমাদের মতো বান্ধবী থাকতে তুই কি না সাজবি পার্লারে? অসম্ভব, সেটা তো আমরা থাকতে কখনোই সম্ভব না। পার্লারে বেডিরে যা টাকা দিবি, দরকার পড়লে ওইগুলো আমাদের দিবি, তাও আমরাই সাজাবো। লতা চিন্তিত কণ্ঠে বলল, দেখ, বাজে করে সাজাবি না কিন্তু, ভালো করে সাজাবি। লতার কথায় কিছুটা রাগ হলো। আমরা বান্ধবীরা মজা করি বলে কি তোর বিয়েতেও তোকে নিয়ে, তোর সাজাসজ্জা নিয়ে এগুলো নিয়ে মজা করবো আজব? মিনু বলে উঠলো, আহা ঋতু, তুই এত সিরিয়াস হচ্ছিস কেন? জানিসই তো লতা যে হাবা গোবা। মিনুর কথা তো লতা একেবারে কেঁদে কেটে একাকার। তুই আমাকে হাবাগোবা বললি মিনু? আমার বর যদি জানতে পারে তাহলে কি আমাকে বিয়ে করবে? নাক টানতে টানতে কথাগুলো বলল লতা। লতার কথায় উপস্থিত সবাই মুখ চেপে হাসি লুকোনোর চেষ্টা করতে থাকলো। আসলে লতা হাবাগোবা না, একটু সহজ সরল টাইপের মেয়ে, খুবই মিষ্টি একটা মেয়ে আর অনেক ভালো। এমনিতেও দুনিয়ায় একটু সহজ সরল হলে সবাই চেপে ধরে, এমনটাই হয়, সব জায়গায় আসলে হয় এমনটা। আর এইখানে তো সে আমাদের বান্ধবীই হয়। অবশেষে লতাকে সাজানো শেষ হলো। আয়নার সামনে নিয়ে ওরে বললাম, দেখ তো ললিতা, সাজটা কেমন হলো? লতা আয়নায় একটু সময় চেয়ে থেকে বলল, স্বাস্থ্য হয়েছে মন মতো, কিন্তু তোর মুখের ভাষা ঠিকঠাক লাগছে না। আমি হাসলাম লতার কথায়। লতাকে বাইরে স্টেজে বসিয়ে দিয়ে আসলাম, বলে আসলাম, আপনারা যা করার করে নেন, আমরা বান্ধবীরা সাজুগুজু করে এসে যেন দেখি আপনাদের কাজ শেষ। খুব বড় সড়ো হুমকি দিয়ে চলে আসলাম রুমে। এবার আমাদের ভূত হওয়ার পালা। 8 জন মাইয়া মানুষের সাজতে কত সময় লাগতে পারে বলেন তো দেখি? কিন্তু না, আমি ওদের সবাইকে বুঝিয়ে বললাম, দেখ
কেউ লেট করবি না, সবাই যার যার সাজ তাড়াতাড়ি কমপ্লিট করবি। আর কারো সমস্যা হলে আমি হেল্প করব, যেহেতু আমি সাজবো না। আমি আসলে তেমন একটা সাজুগুজু করি না, তাই তোদেরকে আমি হেল্প করে দিচ্ছি, তাড়াতাড়ি কর, তা না হলে গভীর রাত হয়ে গেলে তোদের ভূত ধরবে এই গ্রামে। রাতে ভূতের ভয়ে হোক আর যে কারণেই হোক, সবাই খুব তাড়াতাড়ি সুন্দর করে সেজে গুজে রেডি। মাশাআল্লাহ, সবাইকে সুন্দর লাগছে। বের হওয়ার আগে বললাম, এই তোরা এইদিকে আয়, তোদের সুন্দর লাগছে খুব, একটু গায়ে ফু দিয়ে দিয়ে আয়। আমার কথায় যেন সবাই আকাশ থেকে পড়লো, পাত্তা না দিয়ে চলে গেল বাইরে। আমিও পাত্তা না পেয়ে পাত্তাহীনতা নিয়ে চলে আসলাম বাইরে। অনেক মানুষজন বাইরে, বাড়ির মেয়ের বিয়ে বলে কথা, মানুষ তো থাকবেই। সবাই অবশ্য হলুদ রাত দেখার উদ্দেশ্যেই আশেপাশে থেকে উপস্থিত হয়েছে। আমরা 8 জন যখন একসাথে বের হলাম, সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। আসলে 8 জন মেয়ে এক জায়গায় হওয়ায় একটু বেশিই লাগছে। সবার চাওয়া চাওয়াইতে আমি যেন একটু অস্বস্তিতেই পড়ে গেলাম। আর এতে লাইটিং এর মধ্যেও কেমন যেন গা ঘোলাচ্ছে আমার, তাই একটু আড়ালে আসার চেষ্টা করলাম। তাও কারো কারো দৃষ্টি যেন আমাদের উপরেই। আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম, কিরে, এরা সবাই এমন হা করে তাকিয়ে থাকবে নাকি সারা রাত? এত তাকানোর কি আছে বলতো? রেহানা বলল, তোকে যে একটু বেশি সুন্দর লাগছে, তাই সবাই তাকিয়ে আছে রে ঋতু। আমি ভ্রু কুঁচকে বললাম, আমাকে কি? আমি তো সাজলামই না, আমাকে সুন্দর লাগার কি আছে বলতো গান্ধী? করে এক পাশ থেকে কেউ জবাব দিল, কাউকে না সেজেও যে এতটা স্নিগ্ধ লাগতে পারে সেটা আপনাকে না দেখলে বিশ্বাসই করতাম না। কথাটা শুনেই সবাই একসাথে চমকে ঘাড় ঘুরিয়ে তাকালাম। কিন্তু কে বলল কথাটা? কাউকেই তো দেখছি না, কে বললো এই কথা? সকাল হতেই বিয়ের তোড়জোড় পড়ে গেল। বাইরে পাখির কিচিমিচির, প্রতিবেশীদের হাক ডাক, আত্মীয় স্বজনের আনন্দ উল্লাস আর বাচ্চা কাচ্চাদের চিল্লাচিল্লিতে পরিবেশটা কেমন জমজমাট হয়ে উঠেছে। এদিকে আমরা এত চিল্লাচিল্লিতে ঘুমোতে পারলাম না, আর ইচ্ছে না থাকা সত্ত্বেও উঠতে হলো আমাদেরকে। উঠে পড়লাম আমরা। শম্পা লতাকে ডাকতে নিল, এর মধ্যেই আমি বারণ করলাম লতাকে যেন না জাগায়। বেচারি মাঝরাত পর্যন্ত হলুদের কনে সেজে বসেছিল সঙ্গের মতো। বিরক্ত লাগলেও প্রকাশ করার অনুমতি নেই, বিয়ে বলে কথা। এক একজন আসছে আর ফটোশুট করছে, এই ছিল কাহিনী। অবশ্য গতকাল রাতে ভালো ঘুম হয়নি কারোই, তাও আমরা উঠে গেলাম। লতা না হয় আর একটু ঘুমিয়ে নিক, আজকে আবারও ওর উপর দিয়ে ধকল যাবে। আমার এই বড় মানুষের মতো কথা শুনে সবাই আমাকে এক দফা পচিয়ে নিল। অবশ্য তাতে আমার কিছুই যায় আসে না, সকালের খাবারটাই ইতিমধ্যেই সবার শেষ। বিয়ে বাড়িতে তো হট্টগোল থাকবেই, কিন্তু এই মুহূর্তে আমার এইসব আর ভালো লাগছে না, মাথাটা কেমন ঝিমাচ্ছে আমার। কাল রাতে ঘুম হয়নি, মূলত এটাই তার কারণ। আর এত মানুষজনের ভিড় আমার তেমন পছন্দও নয়, আমার কেবল নিরিবিলিতেই থাকতে ভালো লাগে। সম্পাকে এইসবই বলছিলাম। লতা এসে বলল, তাহলে তোরা একটু বাড়ি থেকে বের হয়ে আমাদের পুকুর পাড় থেকে হেঁটে আয়, ভালো লাগবে। লতার একজন কাজিনকে সাথে নিয়ে আমরা চলে আসলাম লতাদের পুকুর পাড়ে। হ্যাঁ, এত শান্তি এইখানে, স্নিগ্ধ বাতাস যা মন ছুঁয়ে যায়। পুকুরের পানি স্বচ্ছ, একদম টলমল করছে। পুকুরের এত সুন্দর পানি দেখে আনিকা বায়না ধরলো এখানে যেন গোসল করা হয়। অর্ধেক রাজি হলো আর কেউ কেউ রাজি হয়নি। আমিও অবশ্য রাজি হইনি, এই খোলামেলা পরিবেশে গোসল করা সম্ভব না, তার উপর আবার বিয়ে বাড়ি, কত লোকজন আছে। পুকুর পাড়ের অনেক গাছগাছালির মধ্যে ফলের গাছ ছিল কিছু, যেখান থেকে আমরা প্রায় অর্ধেক শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম। বর চলে আসছে, সবার রেডি হওয়া প্রায় শেষ। লতাকেও সুন্দর করে সাজিয়ে দিলাম আমরা। লতার কিছু কাজিন এসে আমাদেরকে বলল আমরা বরকে গেট ধরবো কিনা। ওর কথা শুনে আনিকা বলে উঠলো সে যাবে। আমি এক ধমকেই সবাইকে থামিয়ে দিলাম। লতার কাজিনদেরকে বুঝিয়ে বলে দিলাম আমরা এখান থেকে কেউ যাচ্ছি না, আর তোমাদের জন্য উপদেশ থাকবে, তোমরাও যাওয়ার দরকার নেই, কোনো ছেলেদেরকে পাঠাও, বাকিটা তোমাদের ইচ্ছে। লতা বলল, কি হতো গেলে, যেতি না হয় একটু, বিয়েতেই তো আনন্দ করবি, তুইও যাবি না, ওদেরও যেতে দিবি না। আমি বললাম আমি যাব না মানে ওরাও যাবে না, নিজের ভালো করবো আর ওদের ভালোটা চাইবো না? বাদ দে, তোরা এসব বুঝবি না। একদফা তর্ক বিতর্ক করা শেষ, আর করা যাচ্ছেই না, তাই লতাকে পাঠিয়ে দিলাম স্টেজে। খাওয়া দাওয়া শেষ করলাম, এবার বান্ধবীর বরকে একটু দেখে আসার সময় হলো। সবাই মিলে গেলাম একটু দেখতে। বর দেখে তো আমরা সবাই অবাক হয়ে গেলাম। এমন কেন লাগতেছে ব্যাটারে? সম্পদ বলেই ফেললো, এ কি, এটা বর এমন কেন লাগছে? ছবিতে তো হ্যান্ডসাম লাগছিল। আমি ওরে থামিয়ে দিয়ে বললাম, আরে ওই যে বললাম না, বেটা মানুষ আর যতই স্মার্ট হ্যান্ডসাম হোক না কেন, বিয়েতে তাদের লুকিং লাইক আ ছাগল মনে হয়। বিয়েতে ক্লিন শেভ দিয়ে টিয়ে একেবারে বাজে অবস্থা। যাই হোক, অনেক সমালোচনা করলি এই ব্যাটারে নিয়ে, এবার চল
এখানে আর থাকা লাগবে না, অনেক মানুষ এখানে, ফাঁকা কোনো জায়গায় যাই চল। ঋতু, তুই এত ফাঁকা জায়গায় কেন খুঁজিস বলতো? আমার গুণধর বান্ধবী আমাকে শুধালো এই কথাটা, আর আমি বললাম আমার মানুষজনের এত ভিড় ভালো লাগে না, সেটা কি তুই জানিস না? সবাই একসাথে বলে উঠলো, উপস ঋতু তুই একটা নিরিবিলি। আমাকে ওরা এই একটাই নিকনেম দিয়েছে, নিরিবিলি। বিয়ে মানে যেমন আনন্দ, তেমনি বিচ্ছেদের অন্যতম কষ্টের কারণ। এত বছর বাবা মা ভাই বোন এত কাছের আত্মীয় স্বজনদের ছেড়ে নতুন মানুষদের সাথে নতুন জায়গায় যেতে হবে, ব্যাপারটা ভাবলেই কেমন দম বন্ধ হয়ে আসে। কিন্তু কি আর করার, মেয়েদের নিয়মিত এটা। এই নিয়ম মেনে সবাইকেই চলতে হয়, কয়জনই বা নিয়মের বাইরে যায়। আর এই বিয়ের সবচেয়ে কষ্টের সময়টা হচ্ছে বিদায়ের সময়টা। লতাও আমাদের মাঝ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। কি যে কষ্টের ব্যাপার তা বোঝানোর মতো না। কত হাজারো স্মৃতি লতাকে নিয়ে, আমরা কত মজা করতাম এই লতাটাকেই নিয়ে। আমাদের বন্ধুত্বের মাঝে লতাই চলে গেল আগে। এত আনন্দ শেষ করে এখন পরিবেশটা কেমন চাপা, কষ্টে দম আটকে আছে মনে হচ্ছে। লতাকে বিদায় দিয়ে রুমে এসে ব্যাগ গুছিয়ে নিচ্ছি সবাই। এখন আমাদেরও চলে যেতে হবে, আমরা থেকে আর কি করব। কিন্তু এর মধ্যেই লতার আম্মু এসে আমাদেরকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমার মেয়ে চলে গেছে বলে তোমরাও চলে যাবে আমাকে একা রেখে? তোমরা লতাকে এনে দিয়ে তারপর না হয় যেও মা, থেকে যাও না আজকে। আন্টির এমন আবদার আমরা কেউ ফেলে দিতে পারলাম না। কলেজ বন্ধ থাকায় কারো কোনো সমস্যা হলো না, সবাই বাসায় জানিয়ে দিল ব্যাপারটা। থেকে গেলাম আমরা। তবে লতাকে ছাড়া কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে সবটা। সবাই রাতে একসাথে আড্ডা দিচ্ছি লতাদের সেই পুকুর পাড়ে। লতার কাজিনরাও আছে আমাদের সাথে। রাতে স্নিগ্ধ বাতাস, খুব ভালো লাগছে পরিবেশটা। আড্ডার মাঝে হঠাৎ আমার ফোনের দিকে নজর গেল। ফোনটা ছিল আমার পাশেই, তবে নিচে রাখা ছিল। কল আসাতে নজর দিলাম ফোনটার দিকে, কিন্তু তাকিয়ে দেখলাম ঠিক ফোনের স্ক্রিনের উপর একটা চিরকুট রাখা। সবার নজর আমার ফোনের উপরে। কল আসাতে ওরা তাকিয়েছিল, কিন্তু তখনই ফোনের আলো জ্বলে ওঠার সাথে সাথে চিরকুটটা দেখে ফেললো। সবাই কোনো রকমে লাফিয়ে পড়লো চিরকুটটা দেখার জন্যে। আমি সবাইকে থামিয়ে দিয়ে বললাম, থাম, দেখাচ্ছি আমি। প্রিয় বিহঙ্গ, ভয়ঙ্কর রকমের মায়াবতী আপনি, জাস্ট এইটুকুই লেখা ছিল। সবাই হা হু করে উঠলো, কিন্তু আমি আবারও অবাক হলাম। আর মনে মনে ভাবছি, কে এসে? লতার বিয়ের 2 দিন হয়ে গেল, লতাদের বাড়িতেই আছি আমরা এখনো। আগামীকাল লতাকে এনে দিয়ে চলে যাব। এখানে সবাই মিলে ভালোই সময় যাচ্ছে, সবাই মিলে আড্ডা দিচ্ছি। মাঝে মাঝে লতাকে মিস করছি, তবে হুট করে ওই অচেনা মানুষটা যে কই থেকে এসে একটু খোঁচা মেরে চলে যায় সেটাই বুঝতে পারছি না। এই বিষয়টা মাঝে মাঝে ভাবাচ্ছে আমাকে। আমার বান্ধবীরাও অবশ্য এটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করছে, কিন্তু কিছুই পায়নি। কে সে, এটাই এখন মনের একমাত্র ভাবনা। যাই হোক, বিষয়টাকে এতটাও পাত্তা দেওয়া যাবে না, উচিত হবে না আর কি। তাই চেপে গেলাম আমরা। যার দরকার পড়বে সে নিজেই এসে ধরা দেবে, আমার এত শত চিন্তা করে লাভ নেই। আজ লতার শ্বশুর বাড়ি যাচ্ছি সবাই মিলে। আমরা 8 জন বান্ধবী আর লতার অনেকগুলো কাজিন মিলে সুন্দর করে রেডি হলাম। বান্ধবীর শ্বশুর বাড়ি বলে কথা, আমাদের ভাবসাবই তো আলাদা রকমের। সবাই রেডি প্রায় শেষ এমন সময় সাবিনা শম্পাকে উদ্দেশ্য করে বলল, এ কি, তুই এমন লেপ্টে লিপস্টিক লাগিয়েছিস কেন? তাতে তোর কি? তোর মন চাইলে তুইও দে, অভাব পড়ছে নাকি? ওপাশে আবার আনিকা মিনুকে বলে উঠলো, কি রে মিনু, পারফিউমের ডিব্বা কি খালি করে ফেলছিস নাকি? এত পারফিউম দেয় কেউ? মিনু মনে হয় পারফিউম দিয়ে একদম গোসল করে ফেলছে। এই বলে সবাই হু হু করে হেসে উঠল। এদের এই একটা কাজ, আজে বাজে কথা বলে নিজেরাই বলদের মতো হাসাহাসি করে। লতার শ্বশুর বাড়িতে এসে ইতিমধ্যে আমাদের সবার খাওয়া দাওয়া প্রায় শেষ। লতার জামাইয়ের সাথে কিছু সময় আমরা হাসি ঠাট্টা করলাম। লতার খোঁজে লতার রুমে ঢুকলাম, একসাথে সবগুলো লতার রেডি হচ্ছিল। শম্পা বরাবরই একটু সোজা সাপটা টাইপের, হুট করে সবার সামনেই জিজ্ঞেস করে বসলো, কি রে ললিতা, তোর জামাই তোরে বাসরাইতে কি উপহার দিল? শম্পার এমন আহম্মকের মতো প্রশ্ন শুনে রুমে থাকা প্রতিটা প্রাণী ইঁদুরের গর্ত খুঁজছিলাম লুকানোর জন্য। তা না করে ওর উপায় আছে? এখানে প্রায় অনেক মুরব্বীরাই ছিল। ওর এহেন কথা শুনে ওনারা কি না কি ভেবে বসে থাকবেন। এর মধ্যে লতার নানি শাশুড়ি বলে উঠল, এখনকার পোলাপানগুলা যে এত জাউরার জাউরা। সাবিনা বুদ্ধিমত্তার প্রকাশ করতে গিয়ে বলল, আরে নানি, আসলে ও তো বিয়াইতা, একখান বাচ্চাও আছে, এই জন্য এমন প্রশ্ন করছে। সাবিনার এমন কথা শুনে শম্পা সহ সবাই হুঙ্কার দিয়ে হেসে উঠল। আমি প্রসঙ্গ পাল্টে বললাম, লতা তো রেডি হওয়া শেষ করতো, তাড়াতাড়ি আমাদেরকে বের হতে হবে। এবার আমাদের বের হওয়ার পালা। যাওয়ার সময় বাঁধলো আরেক বিপত্তি। একে একে সবাই গাড়িতে উঠে গেল, এদিকে আমি উঠতে পারিনি।
কি করে বা পারবো? গাড়িতে জায়গাই হচ্ছে না যেন। আসার সময় ভালোই জায়গা হয়েছিল, এখন মানুষ বেড়েছে মনে হচ্ছে। সামনে দুটো গাড়ি ছেড়ে দিয়েছে। আমার বান্ধবীরা হয়তো বুঝতেও পারেনি যে ওদের ঠেলাঠেলিতে আমি গাড়িতেই উঠতে পারিনি। মনের দুঃখে কাঁদতে মন চাইতেছে এখন আমার। এর মধ্যেই দেখলাম লতার জামাই আমায় ইশারায় ডাকলো। আমি কাছে গিয়ে দেখলাম ওদের গাড়িতে যেতে পারবো আমি। ওদের গাড়িটাই ছিল, উপায় দেখে ওদের গাড়িতেই উঠতে হলো আমায়। পেছনের সিটে আমি, লতা আর ওর হাজবেন্ড বসেছি। সামনে ড্রাইভার বাদেও আরেকজন আছে, কিন্তু লোকটা এমনভাবে বসেছে যে তাকে স্পষ্ট দেখাও যাচ্ছে না। আর এখন প্রায় সন্ধ্যা, যে কারণে আরো দেখা যাচ্ছে না। যাই হোক, কে না কে, আমার এত দেখার ইচ্ছে নেই। লতাদের সাথে বসে আমার কেমন অস্বস্তি লাগছিল। লতা বুঝতে পেরে হেসে হেসে বলে উঠলো, ঋতু, তোর সমস্যা হলে ড্রাইভার আঙ্কেলের সাথে গিয়ে বসতে পারিস। ওর এমন মজার কথা শুনে আমি যেন আরো বেশি অস্বস্তিতে পড়ে গেলাম। কোনো রকমে ওকে চাপা সুরে থামিয়ে দিলাম আমি। হঠাৎ খেয়াল করলাম পুরো রাস্তায় লতা আর ওর হাজবেন্ড মিলে অনেক হাসাহাসি করলেও সামনে বসা সেই অচেনা মানুষটা টু শব্দও করলো না। একদম বসে আছে, কোনো লড়াচড়া নেই। একটু অদ্ভুত লাগলো ব্যাপারটা। উনি এমন কেন করছেন? উনি কি বোবা নাকি? কথা বলতে পারে না? আর মানুষ তো একটু নড়াচড়াও করে। ব্যাপারটা আজব লাগছে ভীষণ। বান্ধবী লতাদের বাড়ি থেকে চলে এসেছি আজ সকালেই। এসেই লম্বা একটা ঘুম দিয়েছি। শরীর ভীষণ টায়ার্ড। কোথাও যাওয়াটা অনেক বিরক্তিকর মনে হয় আমার। শরীর কেমন ম্যাচ ম্যাচ করছে। ঘুমিয়েছিলাম ঠিক, কিন্তু আম্মু এসেই চিল্লাফালা শুরু করে দিল। ঘুম থেকে উঠালো আমায়। ঘুম থেকে উঠছি ঠিক, কিন্তু বিছানায় ঝিম মেরে বসে আছি। উঠতেই ইচ্ছে করছে না। সেদিনের ওই লোকটাকে ভালো করে দেখা হলো না। ভালো করে নয়, বরং দেখাই হলো না। রাস্তায় উনি নেমে গিয়েছিল। পরে বাড়িতে এসে জানতে পারলাম এটা লতার মামাতো দেবর হয়। লোকটা যে অনেক ভদ্র সদ্র সেটা ওনার ব্যবহার দেখেই বোঝা গেল। যাওয়ার সময় লতার হাজবেন্ডকে ছোট্ট করে জানিয়ে গেল বিদায়। উনি ওনার কর্মস্থলে যাচ্ছে। লতার কাছ থেকে এইটুকুই জানতে পেরেছিলাম আমি। অবশ্য আমি জিজ্ঞেসও করিনি। গাড়ি থেকে নামার পর সম্পদ দৌড়ে এসেছিল আমাদের কাছে। এসেই হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করলো, কি রে ঋতু, তুই হুট করে উদাও হয়ে গেলি যে? হ্যাঁ, লতাদের গাড়িতে আসছিস? তা ওই ছেলেটা কে রে? বেশ স্মার্ট কিন্তু দেখতে। একসাথে এতগুলো প্রশ্ন শুনে আমি হতবাক। কি করে পারিস এত প্রশ্ন করতে? একটা একটা করে উত্তর দে তুই, তাহলেই হয়। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল কথাটা। আমি ওকে পাতা নিয়ে দিয়ে চলে আসছিলাম রুমে। বাইরে দাঁড়িয়ে এই মুহূর্তে ওর এমন হাবিজাবি প্রশ্নের উত্তর দেওয়ার মোড় ছিল না আমার। ভীষণ মাথা ধরেছিল। পরে অবশ্য সম্পার জোড়াজুড়িতে লতা আমাদের সবকিছু বলেছিল, সাথে ছেলেটার প্রশংসা করতেও বাদ রাখেনি। যাই হোক, তাতে আমার কি? বিছানায় ঝিম মেরে বসে থাকা অবস্থাতেই হঠাৎ ফোনটা টুং করে বেজে উঠলো। ফোনটার কথা মনে পড়লো। বিয়ের পাল্লায় পড়ে ফোনটাকে যেন সময় দিতেই পারলাম না তেমন। অনলাইনও হয়নি এই কয়েকটা দিন। অবশ্য তাতেই বা কার কি? অনলাইনেও তো আর আমার পাতানো সংসার নেই। এসব উদ্ভট কথা ভাবতে ভাবতেই ফোনটা হাতে নিলাম। কেউ একজন আমার কন্ট্যাক্ট নাম্বারে টেক্সট দিয়েছে। প্রিয় বিহঙ্গ, এই তপ্ত দুপুরের দাহনা সহ্য হচ্ছে না। তোমার স্নিগ্ধ মুখখানা দেখতে পেলে হৃদয় মন দুটোই বরফের ন্যায় ঠান্ডা হতো। অবাকের সপ্তম আকাশে পৌঁছে গেলাম আমি এমন মেসেজ দেখে। যেমন অবাক হয়েছি তেমনি হাসিও পাচ্ছে। হাসি পাচ্ছে তার কারণ হচ্ছে আমি আহামরি কোনো সুন্দরী না, কোনো অপ্সরাও না। তাহলে এই আহমুক কি বলছে? এইসব যত সব আবেগ। আসলে এইসব আবেগ, ভালোবাসা, আবেগের কথা শুনতে আমার মোটেও ভালো লাগে না। আমার শুধু মনে হয় এইসব ভালোবাসা কেবল যারা খুব সুন্দর তাদের জন্যই, আমার মতো অসুন্দরীদের জন্য না। কেউ এইভাবে বললে আমার মনে হয় আলগা পীড়িত দেখাচ্ছে। আর না হয় নিশ্চয়ই কোনো না কোনো স্বার্থ আছে এতে। আসলে আমার এমন ভাবনার কারণও আছে বটে। শুধু শুধু তো আর কেউ এমন ভাবে না। ছোটবেলা থেকেই দেখে আসছি আমার মা ছাড়া কেউ আমার স্বার্থ ছাড়া সামান্যও কাছে আসেনি, বসায়ও নি আমাকে কখনো। আর সেখানে নাকি আমাকে কেউ ভালোবাসবে। কেউ কখনো যদি ডাকতো আমাকে যে ইটু একটু শুনে যা, তখন কত শখ করে যেতাম তার কাছে আমি। কিন্তু গেলে হয় সে আমাকে কোনো কাজ করে দিতে বলতো, নয়তো কটু বাক্য শুনিয়ে দিত। ভাবা যায় মানুষ আমাকে ডেকে নিয়ে কটু বাক্যই শোনাতো। আর এই আমি কিনা করব মানুষকে বিশ্বাস। মাকে যখন গিয়ে বলতাম, আম্মু ওই চাচিরা আমাকে এরকম কথা বলেছে, তখন আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিত, বলতো কেন যাস মা ওদের কাছে, ওখানে না গেলে হয় না? আমি চুপটি করে আম্মুকে জড়িয়ে ধরে দুফোঁটা চোখের অশ্রু বিসর্জন দিতাম। ছোটবেলা থেকে এইসবেই বড় হয়েছি আমি। আর তাই তো মানুষকে ভয় পাই, নিরিবিলি থাকতেই ভালো লাগে আমার। আর যেই কারণে আমার বজ্জাত বান্ধবীগুলো আমার নাম দিয়েছে নিরিবিলি।
তবে আমার বান্ধবীগুলো যে ভীষণ ভাগ্য করে পেয়েছি আমি, সব কটা আমার নিজের বোনের মতো। আলহামদুলিল্লাহ, এই দুনিয়ায় আমার আম্মু আর আমার বান্ধবীগুলো ছাড়া আপন বলতে আর কেউ নেই আমার। আর বাবা তো থেকেও নেই। এত সব ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে বিছানা ছাড়লাম। নিশ্চয়ই আম্মু একটু পরে সে ঝাড়ু ছুঁড়ে মারবে, সেই কখন ডেকে গেছে আমায়। ফ্রেশ হয়ে খেয়ে নিলাম, রেডি হয়ে নিলাম। আজকে বিকেলে 2টো টিউশনই আছে। বিয়ের জন্য কতদিন পড়াতে পারিনি বাচ্চাগুলোকে। আম্মুকে বলে বেরিয়ে গেলাম। টিউশনগুলো কাছে হওয়াতে হেঁটেই যাওয়া যায়। আজকের বিকালটা ভীষণ মনোমুগ্ধকর। হালকা বাতাস, সাথে সাদা ধবধবে আকাশ। হাঁটতে অনেক ভালো লাগছে। হাঁটতে হাঁটতে স্টুডেন্টদের বাসার সামনে যেতেই শম্পার সাথে দেখা হয়ে গেল। ওদের বাসা আর আমাদের বাসা কাছাকাছি হওয়াতে যে কোনো সময়ই আমাদের দেখা হয়। কি রে, নিরিবিলি কোথায় যাচ্ছিস? টিউশনে? আজকে আসলে আজকে পড়াতে হবে, একটু রেস্ট নে। এটাই শম্পার স্বভাব, একসাথে অনেকগুলো প্রশ্ন করে বসে। আমি কোনটার উত্তর দেব সবকিছু বাদ দিয়ে বললাম, জানিস আজকে ফোনে আরেকটা টেক্সট আসছে। কথা শেষ না হতেই শম্পা আমার হাত থেকে ফোনটা কোনো রকমে কেড়ে নিয়ে টেক্সট দেখাতে ব্যস্ত হয়ে পড়লো। এটা এমন কেন? উফ, মনে হয় আমি পালিয়ে যাচ্ছি ফোনটা নিয়ে। এই তো, এটা মনে হচ্ছে সেই ছেলেটাই যে তোকে ওই হলুদের রাতে প্রশংসা করেছিল এবং ওই দিন রাতে পুকুর পাড়ের চিরকুটটা দিয়েছিল। আমি আনমনেই বললাম, ওটাই হবে, কিন্তু কে উনি? আমাকেই বা চিনি কি করে?